স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে ভারত। তিনি বলেন, বাংলাদেশে আর কখনো চেতনা বিক্রির রাজনীতি হবে না। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কোনো সংগঠন কিভাবে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারে এ প্রশ্নের উত্তর প্রয়োজন। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান 2024-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও প্রবাদটা হতে অসুবিধা তো নাই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে, পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধন হতে বলবো। দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে আমাদেরকে পেড়ে নিতে হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপূর্ণ। 111-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের একটি সেলে বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ডিজিএফআই এর জেআইসি সেল নামক গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করেছিল। সরকারের অসৎ উদ্দেশ্যে এই আয়নাঘর নামে এই টর্চার সেল প্রতিষ্ঠা করা হয়েছিল। এ সময় তিনি অভিযোগ করেন, 5 আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে, বিভিন্ন জায়গা দেয়াল দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং অসংখ্য তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। যে আজকে যে জেআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, 1/11-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। আমাদের ফৌজদারি কার্যবিধি 539-এর বিতে যে কোনো বিচারকের, ইভেন দেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সহ যে কোনো বিচারককে ঘটনাস্থল পরিদর্শনের আইনগত বিধান। অধিকার রক্ষায় অতীতের মতো ত্যাগের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে এখনও পুরনো বন্দোবস্তই বহাল রয়েছে। বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে জুলাই এখনও শেষ হয় নাই শীর্ষক আলোক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। দুর্নীতি, চাঁদাবাজি আগের থেকেও এখন বেশি পরিলক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। জুলাই কি শেষ, নাকি অধিকার, ন্যায় বিচার আর রাষ্ট্র সংস্কারের লড়াই এখনো বাকি? জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এমন প্রশ্নই সামনে আনলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিহাসে যার যে কল্যাণকর অবদান আছে সবগুলোর প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল, আমরা নির্মোহ। এই ব্যাপারে আমরা অবশ্যই বাস্তববাদী। সকালে রাজধানীর মিন্টু রোডে কূটনীতিকদের সঙ্গে প্রদর্শনী পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পুরনো বন্দোবস্তের বাইরে খুব বেশি পরিবর্তন এখনো চোখে পড়ছে না। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন চলল? এতগুলা মানুষ পঙ্গু হলো? এতগুলা মানুষ আহত হলো? জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসলো?
মা আসলো, বোন আসলো, পিতা আসলো, বাবা আসলো, সবাই আসলো, ভাই আসলো, কে না আসলো, সবাই আসলো এগুলোর জন্য। অতীতের দমন পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে কথা বলার সুযোগও ছিল না। কথা বললেই বন্ধ করে দেয়া হতো গণমাধ্যম প্রতিষ্ঠান। এই দুইটা মিলে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। অবশ্য মিডিয়া সকলের অবস্থা একই ধরনের ছিল না, অনেকে অপকর্মের প্রতিবাদও করেছে। এই প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে, হাউস বন্ধ করে দেওয়া হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এইসব মেনেও তারা প্রতিবাদ করেছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এটি জাতির বিবেক, এটি জাতির দর্পণ, এমনই হওয়া উচিত। এরপরে আপনারা দেখলেন 18 সালে যখন কোটার বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নামলো, তখন দমন করার জন্য হেলমেট বাহিনী, মুগর বাহিনী পাঠানো হলো, কিন্তু ছাত্রদের তুমুল আন্দোলনের সামনে এটা টিকে নেই। সরকার তখন রাগ করে গুসা করে বলল, যা এখন থেকে আর কোনো কোটাই থাকবে না, সব উঠাই দিলাম। অন্যদিকে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াত আমির। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। উলামায়ে কেরামের সকলের চিন্তা চেতনা একই ধরনের নয়, এখানে বিভক্তি থাকবে, এটা অতীতেও ছিল, আগামীতেও থাকবে, এটা আপনি ধরে নিতে পারেন। কিন্তু যার অন্তরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের নূর দিয়েছেন, তাকে সম্মান করতে হবে। উনি আপনাকে সম্মান করুক না করুক, আপনি তাকে সম্মান করবেন। অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করি নাই, আমরা করব না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। তাই বলে আমি কি আমার ভাই অস্বীকার করবো নাকি? আমি তো আমার ভাইকে অস্বীকার করতে পারি না। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা করি। এখন ভাইকে, এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। এই কাজটা করা যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আবারও ত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই গণঅভ্যুত্থানে 2 বছর পার হলেও আহতদের গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই যোদ্ধারা। গেজেট না হওয়ায় চিকিৎসা সহ নানা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এদিকে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, নতুন করে আহতদের তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, শীঘ্রই গেজেট আকারে প্রকাশ হবে। প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর পাশের জেলা গাজীপুর ছিল অন্যতম সংঘর্ষপ্রবণ এলাকা। সরকার সমর্থক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় জেলার বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায়। সেখানে 17 জন আন্দোলনকারী ও পথচারী নিহত হন এবং গুলিবিদ্ধ সহ শতাধিক মানুষ আহত হন। এদিকে সরকারি গেজেটে এখন পর্যন্ত শ্রীপুরে আহতদের মধ্যে মাত্র 41 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে। এতে আহতদের বড় একটি অংশ বাদ পড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। আমি রক্তাক্ত হয়ে গুলি খেয়ে রাস্তায় পড়েছিলাম, তারপরও যে আমাদের জুলাই যে গেজেট স্বীকৃতি পাওয়ার কথা সেভাবে আমরা পাই না। আমরা যারা 3 আগস্ট আন্দোলনে আহত হয়েছে এখনো তারা গেজেটভুক্ত হয় নাই। নিহত পরিবার যারা আছে তারা সবাই কিছু না কিছু ক্ষতিপূরণ পাইছে, কিন্তু আহত যারা আছে তারা এখনো কোনো ক্ষতিপূরণ পায় না। যারা জুলাই আন্দোলন করেছে সত্যিকারে তাদেরকে খুঁজে বের করে তাদের আর্থিক সহযোগিতা অথবা তাদের চিকিৎসার সুব্যবস্থা করা আকুল আবেদন জানাচ্ছি। অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, বাদ পড়া আহতদের তথ্য সংগ্রহ করে নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। অনেক যুদ্ধাহত ছিল যারা আসলে গেজেট অন্তর্ভুক্ত হয়নি। সেই প্রেক্ষিতে 26 জনের একটা লিস্ট আমি জয়েন করার আগেই জেলায় পাঠানো হয়েছিল। তো এই বিষয়ে কিছুদিন আগে জেলায় একটি মিটিং হয়েছে ডিসি স্যারের সভাপতিত্বে। সেখানে জুলাই যুদ্ধের যারা প্রতিনিধি ছিলেন তারাও ছিলেন, প্রত্যেক উপজেলারই ছিলেন। সেখানে আমাদের শ্রীপুর উপজেলার 26 জনের একটা লিস্ট আগে থেকে পাঠানো ছিল, যেটা ওখানে আলোচনার প্রেক্ষিতে এটা মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করা হয়েছে এবং আমি আশা করি শীঘ্রই তারা সকলেই
গেজেটভুক্ত হবে। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পরও গেজেটে নাম অন্তর্ভুক্তির অপেক্ষায় রয়েছেন শ্রীপুরের অনেক আহত জুলাই যোদ্ধা। দ্রুত যাচাই বাছাই শেষ করে প্রকৃত আহতদের তালিকা প্রকাশ এবং প্রাপ্য স্বীকৃতি ও সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি তাদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র খুব সুকৌশলে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অভিযোগ, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সংকটকে আরও ঘনীভূত করার চেষ্টা চলছে। তবে এই পরিস্থিতি তৈরির পেছনে অতীতের অপরিকল্পিত নীতি ও সিদ্ধান্তকেও দায়ী করেছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন চিকিৎসকদের পেশাদারিত্বে বাধা না হয় সে আহ্বানও জানান প্রধানমন্ত্রী। জুবাইর রহমানের আরও একটি রিপোর্ট। শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিভিন্নভাবে তারা বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকেই সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে দাঁড় করাতে পারে। এমন পরিস্থিতিতেও রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। গ্যাস, জ্বালানি ও পেট্রোল পুরো খাতেই অতীতে অপরিকল্পিত নানা পরিকল্পনা নেওয়া হয়েছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, সেই সিদ্ধান্তের মাসুলেই জ্বালানি খাত আজ সংকটে পড়েছে। জ্বালানি খাতে বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। এদিকে স্বাস্থ্য খাতেও সংস্কারের কথা জানান প্রধানমন্ত্রী। দ্রুত হেলথ কার্ড চালু ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। সরকার ইতিমধ্যেই প্রথমবারের মতন স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটকেও বরাদ্দ করেছে। হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে। সরকারি, বেসরকারি সকল চিকিৎসক বৃন্দ আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনাদের সহযোগিতা, সমর্থন, সাহায্য ছাড়া অবশ্যই সরকারের পক্ষে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। শুধু অবকাঠামো নয়, চিকিৎসকদের সেবার মানসিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাকেই সাফল্যের মূল শর্ত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। রাজুকের কার্যক্রমে অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ভূমিকম্প ঝুঁকিতে দেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় রাজুকের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ভূমিকম্প নিয়ে দেশে গবেষণার ঘাটতি দূর করতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আর তাই জাপানের মতো ভূমিকম্প প্রবণ দেশগুলোর অভিজ্ঞতা অনুসরণের পরামর্শ দিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, ভবনের নকশা ও নির্মাণ কাজ যথাযথ হলে উচ্চ ভবন নির্মাণে বাধা নেই, তবে অবৈধভাবে ভবনের নকশা করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসলে দেখেন, আমরা ভূমিকম্প নিয়ে এত কথা বলতেছি, ভাই ভূমিকম্পের রিসার্চ আমরা করতে পারছি? আমরা শুধু মুখে মুখে বলতেছি। আমাদের কোন ইভেন ঢাকা শহরে কোন জনটা বেশি সিরিয়াস, আমরা তো মুখে মুখে বলি যে এখন যে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এই প্ল্যান ডিজাইনে সই করবে তারা ইমপ্লিমেন্টেশনের জন্য দায়ী থাকবে, তারা সুপারভাইজও করবে, তারা ওইভাবেই ফিজ নিক, রিয়াব থেকে নিক, ল্যান্ড ওনারের কাছ থেকে নিক, বিল্ডিং ওনারের কাছ থেকে নিক, তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। একটা হলো টেকনিক্যাল জটিলতা, একটা আইনি জটিলতা, আপনি কোনগুলো করবেন, তো আমরা এগুলো একটা নীতিমালা করতেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টানা 2 দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে। শুক্রবারের পর শনিবারও মহাসড়কের আমতলী এলাকায় সৃষ্ট গর্তের কারণে থেমে থেমে যান চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। কুমিল্লার পদুয়ার বাজার থেকে ক্যান্টনমেন্ট এলাকায় স্বাভাবিক সময় 10 থেকে 15 মিনিটে পৌঁছানো
গেলেও বর্তমানে সেখানে যেতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে। যানজটের কারণে ঢাকামুখী লেনে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। দীর্ঘ সময় আটকে থাকার পর অনেক যানবাহন উল্টো পথে চট্টগ্রামমুখী লেনে ঢুকে পড়েছে। এতে ওই লেনেও সৃষ্টি হচ্ছে যানজট। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যানজটের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ আপনাকে। আসলে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই দুর্ভোগটি আসলে গত 1 মাস যাবত চলে আসছে। আপনারা দেখছেন আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার আমতলী এলাকায়। এখানে আসলে গত 1 মাসেরও বেশি সময় ধরে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু এই ছোট বড় গর্তগুলো সৃষ্টি হয়েছে আমতলী এলাকায়। এই যে ক্ষতিগ্রস্ত এলাকাটি সেটি তো একেবারে অল্প একটি জায়গা, সেটি 500 মিটারের কম একটি জায়গা। তবে সাধারণ মানুষ এবং যাত্রী চালকরা যেটি বলছেন, এখানে সড়ক বিভাগের অব্যবস্থাপনার কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টি হচ্ছে গত 1 মাস ধরে থেমে থেমে, সেই বৃষ্টির কারণে কিন্তু যে ছোট বড় গর্তগুলো সৃষ্টি হচ্ছে সেই জায়গাটিতে সড়ক বিভাগ স্থায়ী কোনো সমাধান কিংবা সংস্কারের দিকে না গিয়ে তারা সামান্যতম ইট দিয়ে এই জায়গাটিতে মাঝে মধ্যে ইট দিয়ে এই গর্তগুলো ভরাট করছেন। সেটি আবার এই ইটগুলো যখন বড় গাড়িগুলো যাচ্ছে তখন আবার ইটগুলো গুঁড়া হয়ে যাচ্ছে। গুঁড়া হয়ে যাওয়ার কারণে কিন্তু ঠিক একইভাবে এই গর্তগুলো সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ যেটি বলছেন, আসলে এই যে 1/2 কিলোমিটারও কম একটি জায়গায় এটি তারা পাড়ি দিতে যেখানে 5 মিনিট লাগার কথা, সেটি হয়তো এখনকার সময়ে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে। গত 1 মাস যাবত এই দুর্ভোগ পোহালেও সড়ক বিভাগের কিন্তু তেমন কোনো কর্ণপাত নেই বলেই এখানকার সাধারণ যাত্রী কিংবা সাধারণ চালক এবং আশপাশের যে মানুষজন তারাই অভিযোগটি করছেন। তো এই ছিল কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট স্থল থেকে সর্বশেষ অবস্থা। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে যানজটের খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আবু মুসা। সকল সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শনকালে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, পণ্যের কৃত্রিম সংকটের পেছনে দায়ী মজুতদাররা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন অনুসারে মজুতদারদের জন্য শাস্তির বিধান আছে। সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুতদারি করবেন তারা ভেবেচিন্তে করবেন। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত বিক্রেতারা খুশি আছে, তবে কেউ কেউ বলছে যারা ক্রয় করে তারা একটি সিন্ডিকেট করে কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবেচিন্তে করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এই মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে কুড়িগ্রামের চিলমারি, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারি বন্দর এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে। এসব পরামর্শের ভিত্তিতে প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। জাতীয় সংহতি ও পার্বত্য অঞ্চলে টেকসই সম্প্রীতি রক্ষায় অবাঙালি সম্বোধন সাংবিধানিকভাবে উল্লেখ ও নাগরিকদের সমঅধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন CHT সম্প্রীতি জোট। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেউ নয় আদিবাসী, আমরা সবাই অবাঙালি বাংলাদেশি জাতীয় স্বার্থে আদিবাসী শব্দ বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ আহ্বান জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, আন্তঃসাম্প্রদায়িক সৌহার্দ্য সুদৃঢ়করণ এবং সার্বিক জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ সময় CHT সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক পার্বত্য অঞ্চলের অস্থায়ী শান্তি, পারস্পরিক উন্নয়ন ও জাতীয় সংহতি সুসংহত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে
প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দেশের প্রবীণ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সেই সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নেওয়া সম্প্রীতি প্রস্তুতি। আজ মাদ্রাসা এলাকায় হেলিকপ্টার দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল মাদ্রাসা এলাকা পরিদর্শন করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদ্রাসার মাঠে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সেখানে দেশের 64 জন শীর্ষ আলেমের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, সফরটি হবে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া গ্রহণ কেন্দ্রিক, এর সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচির সংশ্লিষ্ট নয়।